তো ডাটাবেজে যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি সেভ করতে চান, সবার আগে আপনার যে জিনিসটা ঠিক করতে হবে আপনি ডাটাবেজে সেভ করবেনটা কি। আমার একটা স্ট্রাকচার দরকার, যে স্ট্রাকচারে বলা থাকবে যে এইখানে এই ক্লাসের মধ্যে ভেরিয়েবলে বা এই ধরনের প্রপার্টিসগুলো থাকতে পারে। তো আমাদের আগে ডোমেন ক্লাস বা মডেল ক্লাস যাই বলেন, ওই ক্লাসটা আগে তৈরি করতে হবে। ক্লাসটা কেন লাগবে? ডাটাবেজে আপনি এটারই ডাটাই তো সেভ করবেন। ক্লাসের রিটার্ন। হ্যাঁ, রিটার্নটা মানে আপনার ডিসপ্লেতে দেখানোর জন্য আপনি ধরেন কার ডাটা দেখাতেছেন, ক্লাস ওয়াইজ তো সব কিছু ডাটা সেভ করতে হয়। যেমন আমি যদি স্টুডেন্টের ডাটা সেভ করি, স্টুডেন্ট নামে একটা ক্লাস থাকতে হবে। এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে স্টুডেন্টের যে ধরনের ইনফরমেশনগুলো হতে পারে, নাম, আইডি, ফোন নম্বর, ওগুলো ফিল লেভেলে থাকবে এবং ওই ইনফরমেশনগুলোই কিন্তু আমি ডাটাবেজে সেভ করব, যাতে পরবর্তীতে আবার ডাটাবেজ থেকে নিয়ে আমি অবজেক্টের আকারে ডাটাগুলো দেখাইতে পারি। তো মডেল ক্লাস ছাড়া তো আপনি ডাটা সেভ করতে পারবেন না। ডাটাবেজের ক্লাস করতে গেলে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাইতেই হবে, মাস্ট। তো আপনাদের যে ডেমোটা দেখানো হয়েছে, ওটাতে কি ধরনের ইয়া ছিল? কি খালি লগইন সিস্টেম? মানে কি প্রথম স্ক্রিনে পরে আপনারা পরে আর যান নাই? না, কথাটা আমরা কি ডাটা ওখানে মোটামুটি, এটা তো ডেমো, ডেমোতে কি ছিল? এমপ্লয়ি একটা ছিল মনে হয়। আচ্ছা, তাহলে আমরা একটা এমপ্লয়ি সেভ করার জন্য একটা ক্লাস তৈরি করি এমপ্লয়ি নামে। আচ্ছা, আমরা আপাতত ক্লাস কনসেপ্ট বোঝার জন্য এর বেশি ইনফরমেশন দরকার নাই। আমরা নেম আর ডেজিগনেশন রাখছি, আর আইডিটা রাখা হচ্ছে শুধুমাত্র ডাটাবেজের কনসেপ্টের জন্য, যাতে আমরা প্রতিটা এমপ্লয়ি রেকর্ড প্রাইমারি কি হিসেবে আইডিটা রাখলাম, যাতে সেপারেট করা যায়। এবং যখন আমরা ইনসার্ট করবো এমপ্লয়ি রেকর্ড যে ফর্ম থেকে, ওখানে ইউজার তো আর আইডি ইনপুট দিবে না, ইউজার দিবে তার নাম আর ডেজিগনেশন, কিন্তু আইডিটা আমাদের ডাটাবেজে এমনভাবে ডিজাইন করা থাকবে, ইনক্রিমেন্ট করতে থাকবে অটো। তো ইউজারের এই অবজেক্ট ইউজ করার সুবিধার জন্য আমাদের কনস্ট্রাক্টরগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন করতে হবে। যেমন যখন সে ইনসার্ট করতেছে তখন তার কাছে আইডি অ্যাভেলেবল না, কিন্তু যখন ইনসার্ট করা ডাটা সে নিয়ে আসতেছে তখন তার কাছে আইডি অ্যাভেলেবল। এই জন্য প্রথমে আমরা যে কনস্ট্রাক্টরটা তৈরি করব, ওটা থাকবে আইডি ছাড়া, দুইটা ভ্যালু সহ, নেম অ্যান্ড ডেজিগনেশন। এটা শুধুমাত্র ইনসার্ট করার জন্য। আর আরেকটা থাকবে এটা আইডি সহ। এটা হলো যারা যখন আমি নিয়ে আসতেছি তখন তো আমার কাছে আইডি অ্যাভেলেবল আছে, এবং অবজেক্ট তখন যদি তৈরি করতে হয় তখন আইডি সহই করতে হবে। এবং এই ভ্যালু যেগুলো আছে, আইডি, নেম, ডেজিগনেশন, কোনোটাই আমি সেট করতে দিব না ইউজারকে, এই অবজেক্টের মাধ্যমে তারা সেট করতে হবে। এবং শুধু আমার গেটারগুলো দেওয়া থাকবে, যে ডাটা যেটা আছে ওটা যাতে আমি দেখতে পারি। আমাদের মডেল ক্লাসে আর কিছু লেখার দরকার নেই, এই ভ্যালুগুলো গেটার, সেটার এবং কনস্ট্রাক্টর দিয়ে আমরা সেট করতেছি, সেটা রাখি না এখানে। আচ্ছা, তো এরপরে আমরা যে ক্লাসটা তৈরি করবো এটা হলো ডাটাবেস রিলেটেড প্রথম ক্লাস। তো বিভিন্ন টিউটোরিয়ালে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো একই ক্লাসের মধ্যে টেবিল ক্রিয়েশন, ইনসার্ট, আপডেট, ডিলিট সব কিছু ওটাতেই করা। তো ওইভাবে যদি আপনারা কখনো অ্যাপ্লিকেশনে লেখেন জিনিসটা, তাহলে ম্যানেজ করতে কষ্ট হয়ে যাবে। কারণ আমার ধরেন ইনসার্ট, আপডেট, ডিলিট, প্রতিটা যতগুলো টেবিল থাকবে সবগুলোতেই তো একই ধরনের মেথড থাকতে পারে। তো সেপারেট যদি না থাকে তাহলে ম্যানেজ করা ঝামেলা হয়ে যায়। তো এই ক্ষেত্রে গুড প্র্যাকটিস হলো একটা ক্লাস আপনি রাখতে পারেন কমন, যেটাতে প্রতিটা টেবিল ক্রিয়েট করার জন্য বেসিক যে মেকানিজম, কলামের নাম, টেবিলের নাম, ডাটাবেজের নাম, ওগুলো থাকবে, এবং ডাটাবেজের অন ক্রিয়েট আর বাকি যে মেথডগুলো আছে ওগুলো ওখানে থাকবে। কিন্তু ডোমেন রিলেটেড যে মেথডগুলো, ইনসার্ট, আপডেট, ডিলিট বা গেট অল স্টুডেন্ট বা গেট সিঙ্গেল স্টুডেন্ট, বাকি মেথডগুলো ওগুলো থাকবে সেপারেট সেপারেট ক্লাসে টেবিল ওয়াইজ। যে টেবিলের যে মেথড ওগুলো আলাদা। যেমন আমাদের এখানে আছে এমপ্লয়ি জন্য আমরা একটা টেবিল করব, এমপ্লয়ির জন্য ওই ক্লাসটা আলাদা থাকবে। যদি অন্য কোনো টেবিল এখানে থাকতো বা অন্য কোনো প্রবলেম ডোমেন নিয়ে আমরা কাজ করতাম, ওটার জন্য আলাদা। তো আমরা প্রথমে বেসিক ক্লাসটা তৈরি করি, সেটার নাম আমরা দিব ধরেন, যেহেতু এটা কমন,
ডাটাবেস হেল্পার দিই, আপনারা যে কোনো নাম দিতে পারেন, অন্তত যাতে বোঝা যায় যে এটা আসলে কী কাজে ইউজ করতেছেন। তো এইটা হলো আমার এসকিউএলের ইউজ করে যে মেন প্রপার্টিসগুলো এখানে নিয়ে আসতে হবে। কারণ অ্যাক্টিভিটির ক্ষেত্রে অ্যাক্টিভিটি ক্লাসকে ইনহেরিট করে আমরা অ্যাক্টিভিটির ফাংশনালিটিগুলো ইউজ করতে পারি। তো এইটার ক্ষেত্রেও একটা ক্লাস আছে যে ক্লাসকে ইনহেরিট করলে এসকিউএলের যে ফাংশনালিটি আছে ওগুলো সে পায়। তো ওটার জন্য যে ক্লাসটা ইনহেরিট করতে হবে সেটা হলো এসকিউএল ওপেন হেল্পার। আচ্ছা, দেখেন এই ক্লাসটা ইনহেরিট করার পরে আমার এরর দিতেছে, কারণ আমার এখানে কিছু আনইমপ্লিমেন্টেড মেথড থাকে গেছে, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আনইমপ্লিমেন্টেড মেথড ওটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, দেখেন এখানে দুইটা মেথড আসছে, একটা হলো অন ক্রিয়েট আর অন আপগ্রেড। তো অন ক্রিয়েট মেথডটা এটা হলো ডাটাবেসের লাইফ সাইকেলের একটা মেথড, মানে যখনই আপনি ক্লাসের অবজেক্ট তৈরি করবেন এসকিউএলের ক্লাসের, তখনই সাথে সাথে অন ক্রিয়েট এক্সিকিউট হবে। এবং এখানে নর্মালি রাখা হয় টেবিলগুলো ক্রিয়েট করার জন্য যে করি বা যে মেথড এক্সিকিউট করার দরকার ওগুলা। অন আপগ্রেডটা নর্মালি কল হয় না, এটা কল করতে হয় কখন, যখন ধরেন আপনার টেবিলে এখন ধরেন আমার আছে কয়টা, দুইটা ডাটা শুধু, না নেম আর ডেজিগনেশন। পরবর্তীতে ধরেন কখনো যদি আমার চিন্তা হয় যে আমি স্যালারিও রাখতে চাই আমার টেবিলে, তো নেম আর ডেজিগনেশন দিয়ে তো একবার আমি এসকিউএল করে ফেলছি, কাজ সব হয়ে গেছে। তো ওই ফাইলটাতে আমি যদি এখানে চেঞ্জ করি যে এখন আমার ডেজিগনেশনের সাথে স্যালারিও দরকার, সে কিন্তু আমার ওই কনফিগারেশনে বা ওই ভার্সনে নতুন কনফিগারেশন নিবে না। ওটার জন্য আমার ভার্সন চেঞ্জ করতে হবে ডাটাবেসের। তো ভার্সন যদি আমি চেঞ্জ করি তাহলে অন আপগ্রেড মেথডটা অটোমেটিক কল হবে। এখন ওই অন আপগ্রেড স্টেজে গিয়ে আমি আগের ভার্সনের ডাটা রাখবো নাকি রাখবো না বা কী করবো ওগুলো তখন লিখলে ওই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হয়। তো এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, কনস্ট্রাক্টর তো আমরা জানি যে বাইরের ক্লাস থেকে যখন এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে এই ভ্যালুগুলো তার পাস করতে হবে। তো কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আপনি সেই ভ্যালুগুলো রাখবেন যে ভ্যালুগুলো বাইরের ক্লাসের কাছে অ্যাভেলেবল হইতে পারে, যেটা তার কাছে থাকবে না তার কাছ থেকে খুঁজে তো লাভ নেই। তো আমরা কনস্ট্রাক্টরের কনসেপ্টে পরে আসি, আগে বেসিক যে জিনিসগুলো ইনফরমেশন ওগুলো আগে লিখে দিই। আচ্ছা, আপনারা এখানে যদি খেয়াল করেন আমরা এটা স্ট্যাটিক ফাইনাল করছি, কারণ এই ভ্যালুটা হলো কনস্ট্যান্ট। ডাটাবেসের নাম তো আমার চেঞ্জ হবে না, এবং এটা অবজেক্ট লেভেলের ডাটা না যে ডাটাবেস হেল্পারের ক্লাস যেই অবজেক্ট তৈরি করবে অবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে, সব অবজেক্টের জন্য এটা সেম ডাটা। এই জন্য এটা ক্লাস লেভেলে রাখা হয়েছে, আর ফাইনাল দিয়েছে যাতে চেঞ্জ না হয়। আর সরি, আর স্ট্যাটিক রাখা হয়েছে কারণ আমার এই ক্লাসটা কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করার দরকার হবে বিভিন্ন সময়ে। তো ওটার জন্য আমার স্ট্যাটিক করা হয়েছে যাতে আমরা সরাসরি ক্লাসের ইনস্ট্যান্স থেকে আমি এই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারি কখনো যদি লাগে। আচ্ছা, একটা জিনিস আপনার খেয়াল করেন, আমার এখানে যে এই ভেরিয়েবলের নামটা আছে এটা সবগুলো বড় হাতের, এটা কিন্তু মানে এসকিউএলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা হলো জাভার একটা কনভেনশন বলা হয়, যেটা কনস্ট্যান্ট যে মানগুলো আপনার যখন ভেরিয়েবলে ডিক্লেয়ার করেন কনভেনশন হলো ওগুলো সব বড় হাতের অক্ষরে লেখা। যেহেতু এগুলো কনস্ট্যান্ট ভ্যালু এই জন্য এগুলো বড় হাতের অক্ষরে লেখা হয়েছে। এরও দেখাবে না কখনোই, এটা গুড প্র্যাকটিস আর কিছু না। হ্যাঁ, এটা শুধু বোঝার জন্যই, মানে আপনি ছোট হাতে লিখলে যে এরর দেখাবে তা কিছু না। তো গুড প্র্যাকটিস হলো কনভেনশন যেহেতু আছে ওটা ফলো করা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা পরে যেটা দিছি এটা হলো ডাটাবেসের ভার্সন। আচ্ছা, আপনাদের ডাটাবেসের ভার্সন এটা কথা যেটা বললাম, আমার যদি কনফিগারেশন চেঞ্জ আসে তাহলে আমার ডাটাবেসের ভার্সন চেঞ্জ করতে হয়। আপনার এখানে 1 দিতে হবে তা এরকম কোনো কথা নেই, আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু ওই ভ্যালুটা আপনার মাস্ট ইন্টিজার হইতেই হবে। কারণ আপনারা যদি খেয়াল করেন যে ডাটাবেস হেল্পারের যে কনস্ট্রাক্টরটা আমরা তৈরি করছি এখানে কিন্তু দেওয়া আছে অলরেডি ইন্টিজার ভার্সন, মানে সেই ইন্টিজার ছাড়া অ্যাকসেপ্ট করবে না, কারণ ওটা এসকিউএল ওপেন হেল্পার ক্লাসে কনস্ট্রাক্টর ডিফাইন করা।
অ্যান্ড ওইখানে থেকে যেভাবে আপনার কাছ থেকে ভ্যালু অ্যাকসেপ্ট করতেছে আপনার তো ওইভাবে পাঠাতে হবে। আপনি যদি 1.1 পাঠান ওটা তো সে নিবে না। আর 1 পাঠান বা এখানে 100 বসান ওটা মেন ইস্যু না, কথা হলো পরে যদি আপনার কখনো ভার্সন চেঞ্জ করতে হয় মাস্ট ওটার থেকে বড় হতে হবে। মানে এখানে কখনোই ডাউনগ্রেড অ্যাকসেপ্ট করে না, মানে 1 থেকে আপনি 0-তে আনতে পারবেন না, বা 100 প্রথমবার দিয়েছেন পরের ভার্সনটা আপনি কখনো 99 বা 90 হইতে পারবে না, মাস্ট 101 হইতে হবে, অথবা 100 থেকে আরও বেশি, যে কোনো কিছু হইতে পারে, সিকোয়েন্স রাখতে হবে তাও না। 100 পরে ধরেন আপনি 200 দিয়েছেন, দিতে পারেন, কিন্তু 100 নিচে নামতে পারবে না, অলওয়েজ আপগ্রেড করতে হবে, তাইলেই সে অ্যাকসেপ্ট করবে। এবং যদি না দেন দেখবেন আইডি অনেক সময় ডিলিট করে বলে দেয় যে আপনি এখানে ডাউনগ্রেড করার ট্রাই করতেছেন, যেটা আসলে অ্যাকসেপ্টেবল না। আপনার পিসি এখনো বন্ধ করেন নাই, মাউস টিপতেছেন সমানে। আচ্ছা, এগুলা তেমন কিছু না, এটা হলো আমার টেবিলের নাম আর কলামের নামগুলো লেখা। আপনার টেবিল যেটা থাকবে ওটার নাম লিখবেন, শুধু একটা স্ট্রিং ভেরিয়েবলের এগেনস্টে একটা মান রাখা, এবং এগুলোও যেহেতু কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না কখনো, এই জন্য এগুলো স্ট্যাটিক ফাইনাল করা আছে। আচ্ছা, এখন আমরা যেটা চেঞ্জ করব সেটা হলো আমার এখন কনস্ট্রাক্টরে হাত দিতে হবে। আর কনস্ট্রাক্টরে আমরা আগেই যেটা বলছি সেটা হলো যে ভ্যালুগুলো অন্য ক্লাস থেকে আসতে পারে সেগুলোই আপনি কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে রাখবেন, কিন্তু সুপার কাছে যেটা পাস করতে হবে ওটা তো পাস করতেই হবে, কিন্তু বাকি ইনফরমেশনগুলো এই ক্লাস থেকে যাবে আর কি। যেমন আমরা এখানে যে ইনফরমেশনগুলো আছে তার মধ্যে শুধুমাত্র কন্টেক্সটাই বাইরের থেকে আসা পসিবল। ডাটাবেজের নাম, কার্সর ফ্যাক্টরি ভার্সন, এগুলা ইউজারকে দেওয়ার স্বাধীনতা দেওয়া যাবে না, কারণ ইউজার ইচ্ছা মতো দিলে তো হবে না, বা অন্য যে ক্লাস থেকে এই ক্লাসটা অ্যাক্সেস করা হবে। তো আমরা কন্টেক্সটা ছাড়া বাকি সব কিছু প্যারামিটার থেকে ডিলিট করে দেবো। এবং ডাটাবেজের নাম যেহেতু সুপার ক্লাসে আমার পাঠিয়ে দিতেছে, এখানে যে ডাটাবেজের নামটা আছে ওটা পাঠিয়ে দিব। আচ্ছা, কার্সর ফ্যাক্টরি যেটা হলো এসকিউএল ডাটাবেজের ক্ষেত্রে ডাটাবেজ রিড করার জন্য কার্সর নামে একটা অবজেক্ট ইউজ করা হয়। তো কার্সরের কাজ হলো ডাটা রিড করে নিয়ে আসা, তার একটা নির্দিষ্ট ডিফল্ট বিহেভিয়ার আছে যে কীভাবে সে ডাটা রিড করে। কখনো যদি আপনি চান যে কার্সরের ডিফল্ট বিহেভিয়ার ইউজ না করে আপনি কাস্টম বিহেভিয়ার ইউজ করবেন, মানে আপনার নিজস্ব ইমপ্লিমেন্ট করা, তখন আপনার ডিজাইন করা যদি কোনো কার্সর ফ্যাক্টরির ক্লাস থাকে ওটা এখানে পাস করে দিতে পারেন, ওটার অবজেক্টটা, যেটাতে বলা থাকবে যে এটার বিহেভিয়ার কীরকম। তো নর্মালি যেটা করা হয় ডিফল্ট বিহেভিয়ারই সবাই ইউজ করে, আলাদা ইমপ্লিমেন্টেশন করা হয় না, কিন্তু স্কোপ আছে, আপনার যদি চান করতে পারেন। কার্সরটা হলো আমরা পরে ইউজ করব, কার্সরটা একটা অবজেক্ট আর কিছু না। ডাটা রিড করার জন্য কার্সর ছাড়া ডাটা রিড করা যায় না এসকিউএলের ক্ষেত্রে। তো তার একটা নিজস্ব বিহেভিয়ার আছে যে কীভাবে সে রিড করবে, কার্সর ক্লাসের মধ্যে ডিফাইন করা, মানে এসকিউএলের মধ্যে যেটা দেওয়া আছে ওটা যদি আপনি না চান আপনার মতো করতে চাইলে আপনার ডিফাইন করতে হবে আর কি, যে ডাটা সে কীভাবে রিড করবে। ওটা অনেকটা কমপ্লিকেটেড প্রসেস, বেসিক এসকিউএল অপারেশনের জন্য এত কমপ্লিকেটেড ওয়েতে যাওয়া তো দরকার নেই। নর্মাল কার্সরের যে বিহেভিয়ার ওটা দিয়ে আপাতত কাজ চলে যায়। আচ্ছা, পরে যেটা হলো এটা ডাটাবেজ ভার্সন, আমাদের কাছে অলরেডি ডাটাবেজের ভার্সনটা আছে, ওটা আমরা পাস করে দেবো এখানে। মানে আমরা ডিফল্টটাই ইউজ করব, আলাদা কিছু পাঠিয়ে দিচ্ছি না, নাহলে তার ডিফল্টটা নিয়ে নেবে। আমি কোনো কিছু পাস করতেছি না, যদি আমি পাস করতাম আমি ওইটা দিতাম, যেহেতু আমি পাস করতেছি না এর জন্য নাল দেওয়া, অলরেডি তার কাছে তো একটা আছে, সে ওটাই সে ইউজ করবে।
হ্যাঁ নাল মানে স্ট্রিং এর অবজেক্ট লেভেলের কোন একটা ভ্যালু না দেওয়া মানেই তো নাল। ডিফল্ট ভ্যালু অলওয়েজ নাল, স্ট্রিং এর ভ্যালু অলওয়েজ নাল, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে যখন ভ্যালু নাই তার মানে তো নাল, মানে সে কোনো দিকে পয়েন্ট করতেছে না। আচ্ছা এখন আমরা যেটা লিখবো সেটা হলো একটা কোয়েরি লিখতে হবে, সরি না স্ট্যাটিক দরকার নাই। আচ্ছা এখানে আপনার একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে ক্রিয়েট করার জন্য শুধু কোয়েরিটা লিখছি আর কিছু না। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, প্রথম যে কলামের নামটা আসবে ওটার নাম এবং তার ডাটা টাইপ কি আমরা বলছি ইন্টিজার, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, পরে যে কলামটা আছে ওটার নাম এবং এখানে ডাটা টাইপ হিসেবে টেক্সট লেখা হয়েছে। যে এসকিউএলে যারা ইউজ করছেন আগে অনেকে দেখবেন আপনার ভারকেয়ার ইউজ করেন বা অন্যান্য যে সকল টাইপ আছে, তো ভারকেয়ার বলে এখানে এসকিউএলের কোনো টাইপ নেই। এসকিউএলের ক্ষেত্রে বেশিরভাগ নর্মাল ডাটাগুলো টেক্সট হিসেবে রাখা হয়, আর ইন্টিজার আছে আর অল্প কিছু টাইপ আছে, মোটামুটি 3টা না 4টা, এর বেশি টাইপ এসকিউএল সাপোর্ট করে না। এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কমন ইনফরমেশনগুলো টেক্সট দিয়েই চালা দেওয়া হয়। পরবর্তীতে কনভার্সনের স্কোপ তো আছেই, যাওয়াতে আপনার দরকার অনুযায়ী আপনি যে কোনো স্ট্রিং তো কনভার্ট করতেই পারেন, ইন্টিজার, ফ্লোট, যে কোনো জায়গায়। তো আমরা বাকি কলামগুলো এভাবে দিয়ে রাখছি। আর প্রত্যেকটা জিনিসের একটা খেয়াল করুন, আমার এখানে স্পেসিংটা কিন্তু খুবই জরুরি। যেমন এটার ক্ষেত্রে যদি আপনি স্পেসটা না দেন, কোনটা কলামের নাম কোনটা ওই কলামের ডাটা টাইপ এটা সেপারেট করতে অনেক সময় ঝামেলা হয়ে যায়, যেটা প্রথমবার এসকিউএল নিয়ে প্র্যাকটিস করতে গেলে অনেকে ঝামেলায় পড়ে। স্পেস, একটা কমা, দাঁড়িয়ে কমার কারণে দেখবেন ডাটাবেস ক্রিয়েট হইতেছে না, কোড সব ঠিকঠাক কিন্তু কাজ করে না। হ্যাঁ কমারটা তো অবশ্যই ফ্যাক্ট, কারণ আলাদা আলাদা সেপারেট তো করতে হবে। কমা দিয়ে দিতে আপনি প্রত্যেকটা কলাম আলাদা করতেছেন, কোনো কারণে যদি কমা মিস হয়ে যায় তাহলেও ঝামেলা করতে পারে। অবশ্যই এখন অ্যান্ড্রয়েড স্টুডিও মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যদি কোনো এরর হয় ডাটাবেজের ক্ষেত্রে বলে দেয় যে আপনি এখানে স্পেস দেন নাই বা এই কলামটা ক্রিয়েট করতে চাইতেছেন এই কলামের নামে ভুল আছে বা ডাটা আপনি দেন নাই। অনেক সময় পাওয়া যায় যে স্পেসিফিক এরর মেসেজ, আর আপনি যদি জানেন যে আপনার ভুলটা কোথায়, ভুলটা ঠিক করার তো স্কোপ থাকে। ভুল কি এটাই যদি না জানা যায়, ভুল ঠিক করার তো কোনো স্কোপ নাই। এই জন্য এই কোয়েরিগুলো লেখার সময় একটু সেফলি জিনিসটা লিখতে হবে, যাতে মোটামুটি কোনো জায়গায় দাড়ি কমা অন্তত ভুল টুল না হয়। হ্যাঁ এখন ইন্টার দিয়ে কি বুঝি নাই, একই তো কথা, কারণ আলটিমেটলি আপনার তো স্ট্রিংটা লিখতে হবে। এখন স্পেসিংগুলো ঝামেলা না করলেই হয়, মানে একটা কলামের ইনফরমেশন আপনি এক লাইনে চাইতেছেন এটাই তো রাখতে পারেন, সমস্যা তো নাই। কিন্তু ধরেন এখানে যে স্পেসটা আছে, স্পেসটা যদি না থাকতো কোনো কারণে, তো সেই ক্ষেত্রে কলাম নেম যেটা আছে, কলাম নেমের ডাটা টাইপ কি সে বুঝবে না, টেক্সটটাকে সে কলাম নেমের নাম হিসেবে নিয়ে নিবে। এবং টেবিল ক্রিয়েট করার সময় কোনো একটা কলাম যদি আপনি দেন, কলামের ডাটা টাইপ মাস্ট দিতে হয়, যে কোনো একটা ডাটা টাইপ। এখানে তো যদি ডাটা টাইপ দেওয়া না থাকে, নিজে নিজে তো আর সেই ডাটা টাইপ ঠিক করতে পারবে না। তো এখানে অন ক্রিয়েটের মধ্যে আমরা যে স্টেটমেন্টটা লিখবো সেটা হলো টেবিল ক্রিয়েট করার জন্য যে স্টেটমেন্টটা এক্সিকিউট করতে হয়। আমাদের কাছে অলরেডি এসকিউএল ডাটাবেজের ইনস্ট্যান্সটা আছে এখানে মেথডের প্যারামিটার হিসেবে, ও ডিবি ডট এসকিউএল দিয়ে ওই স্ট্রিং যে এসকিউএল কোয়েরি যেটা আছে আমাদের ওটা এখানে পাস করে দিতে হবে শুধু।
তো আপনার অ্যাপ্লিকেশনে যদি মাল্টিপল টেবিল থাকে, মাল্টিপল টেবিলের জন্য মাল্টিপল ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট করি লেখা থাকতে পারে, আপনি শুধু একটা পর একটা এরকম লিখতে থাকবেন। যতগুলো টেবিল থাকবে অন ক্রিয়েট স্টেটমেন্ট কল হলে একটা পর একটা সব টেবিল ক্রিয়েট হয়ে যাবে। মানে আমার তো এখন শুধু এমপ্লয়ি টেবিল আছে, আর কোনো টেবিল তো নাই। যদি আপনার অন্য কোনো টেবিল লাগে তখন এভাবে আপনি একটা পর একটা টেবিল ক্রিয়েটের জন্য যে স্টেটমেন্টগুলো রেডি করে আসছেন ওগুলো এখানে পাস করে দিবেন, তখন ওই টেবিলটা ক্রিয়েট হবে আর কি। ক্রিয়েট হলো। আচ্ছা, এখন আমরা অন আপগ্রেডে যদি কখনো কোনো কারণে ভার্সন চেঞ্জ হলে কি হয় ওটার একটা স্যাম্পল জিনিস লিখবো। আপনারা আপনাদের মতো যে কোনো কনফিগারেশন লিখতে পারেন, ওটা কোনো সমস্যা না। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা করলাম, যদি কোনো কারণে আমার টেবিলে কনফিগারেশন চেঞ্জ হয় আমরা টেবিলটা ড্রপ করে দিতেছি। মানে যেহেতু আগে 2টা কলাম ছিল, এখন আমার 3টা কলাম আসতেছে বা তার বেশি, ওটা যদি আমার নিতে হয়, এখন আমরা যদি অন ক্রিয়েট কিল কল করি সাথে সাথে দেখবেন এসকিউএলের যে এক্সেপশনটা থ্রো করবে বলে দেবে যে আপনার ওই টেবিলটা অলরেডি এক্সিস্ট করতেছে, আপনি নতুন করে আর ক্রিয়েট করতে পারবেন না, যেহেতু ডাটাবেজে আছে। তো আমার যদি নতুন করে ক্রিয়েট করতে হয় টেবিলটা ড্রপ করেই ক্রিয়েট করতে হবে। আর টেবিলটা যদি এখন ড্রপ করে দেই, বর্তমান এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর ডাটাবেসটা আছে কিন্তু কোনো টেবিল ছাড়া। তো টেবিল ছাড়া যেহেতু আমার তো আবার নতুন করে টেবিল ক্রিয়েট করার দরকার হবে, তখন আমরা যে কাজটা করবো অন ক্রিয়েটটাকে এখান থেকে কল করব এবং এই ডিবির ইনস্ট্যান্সটাই ওখানে পাস করে দিতে হবে, টেবিল ছাড়া যে ডিবির ইনস্ট্যান্সটা তৈরি হয়েছে। এখন আমার আবার অন ক্রিয়েটে যাবে, এখন আপনার নতুন যে কনফিগারেশন চেঞ্জ হয়েছে ওটার জন্য তো আপনি ক্রিয়েট স্টেটমেন্ট লিখে আসছেন, তখন ওগুলো সে অ্যাকসেপ্ট করবে, এছাড়া অ্যাকসেপ্ট করবে না। মানে এখানে দেখেন আপনার যদি মাল্টিপল টেবিল থাকে, ধরেন একটা টেবিল আছে এমপ্লয়ি আর একটা টেবিল আছে স্টুডেন্ট, আপনার স্টুডেন্ট টেবিলে কোনো চেঞ্জ আসে নাই, আগে 3টা ছিল কলাম এখনও 3টাই আছে। এমপ্লয়ি টেবিলে যেটা আমরা বললাম আগে স্যালারি ছিল না, এখন স্যালারি আপনি অ্যাড করতে চাইতেছেন। তো আমার যদি আপগ্রেড করতে হয় কোন টেবিলটাকে আমার চেঞ্জ করতে হবে? এমপ্লয়ি। তার মানে আমার যদি ড্রপ করতে হয় আমি কারে ড্রপ করবো? শুধু এমপ্লয়ি, স্টুডেন্ট তো ড্রপ করার দরকার নাই, কারণ আগে যেটা ছিল ওটা এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই। তো এই ক্ষেত্রে আপনি যেটা চেঞ্জ করার দরকার সেই টেবিলটাই ড্রপ করে অন ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো এখন আপনি যদি এইভাবে করেন তো এই ক্ষেত্রে একটা লস হলো কি, আমার আগে যদি কোনো ডাটা থেকে থাকে এসকিউএলে ডাটা হারায় যাবে। তো এখন যদি আপনি ডাটা হারাতে না চান ওই ধরনের এসকিউএল স্টেটমেন্ট লিখতে হবে যাতে আগে ডাটাগুলো আপনার কাছে থাকে এবং নতুন টেবিল যখন ক্রিয়েট হবে ডাটাগুলো যাতে মার্জ হয়ে যায়। কিন্তু আগের ডাটা যদি আপনি রেখে দেন তো নতুন যে কলামটা আপনি অ্যাড করতেছেন আগের ডাটাগুলো ইনসার্ট করার সময় তো ওই কলামটা ছিল না, ওই ভ্যালুগুলো কিন্তু সব নাল থাকবে আলটিমেটলি। তো আপাতত এই টেবিল ক্রিয়েট করার ক্লাসে এই ছাড়া আর তেমন কোনো কাজ নাই। টেবিলের নাম, কলামের নাম আর অন ক্রিয়েট স্টেটমেন্ট এবং অন আপগ্রেড এগুলো শুধু হালকা পাতলা মডিফিকেশন করতে হবে। এখন আপনার যদি মাল্টিপল টেবিল থাকে তো যে কাজগুলো আপনার শুধু চেঞ্জ হবে সেটা হলো এখান থেকে এটুকু পর্যন্ত টেবিলের নাম, কলাম নেম, যতগুলো টেবিল থাকবে ওই অনুযায়ী আপনি আলাদা আলাদা করে লিখবেন। আর ক্রিয়েট স্টেটমেন্ট এগুলো আপনার আলাদা আলাদা করে প্রত্যেকটা টেবিলের জন্য একটা একটা করে থাকবে ক্রিয়েট টেবিলের। আর অন ক্রিয়েটে আপনি ওই ক্রিয়েটের স্টেটমেন্টটা শুধু এক্সিকিউট করবেন। আর অন আপগ্রেডে আপনি যেই টেবিলে মডিফিকেশন করতে চান আপনি শুধু সেটা লিখবেন, আর বাকি কিছু করার দরকার নাই। হ্যাঁ, অন আপগ্রেডে ফাঁকা রাখলে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনার নতুন যদি কোনো কলাম আপনি নিতে চান সেক্ষেত্রে এক্সিস্টিং যদি ডাটাবেস ওখানে থাকে ওখানে সে অ্যাকসেপ্ট করবে না। তো ওটা অ্যাকসেপ্ট করানোর শর্টকাট ট্রিক যেটা হলো আপনার অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দেবেন। অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দিলে তখন আর সমস্যা করবে না, কারণ তখন তার ফাইলটাই নেই, তখন তো আবার নতুন করে ক্রিয়েট করতেছে। যদি ফাইল থাকে তাহলে সমস্যা করবে। কিন্তু প্র্যাকটিস হলো যেহেতু অ্যাপ্লিকেশন লেভেলে আপনার ধরেন প্লে স্টোরে যদি কখনো এসকিউএল বেসড আপনি অ্যাপ্লিকেশন আপলোড করেন তো আপনি নতুন ভার্সনে আপডেট দিতেছেন, সেক্ষেত্রে আপনার ইউজার তো আর আনইনস্টল করবে না, অ্যাপ ইউজার তো আপডেটই করবে, তার মানে ইনস্টল হইতেছে নতুন করে। সেক্ষেত্রে আপনি যদি আপগ্রেডে কোনো একটা প্রসিডিওর না রাখেন যে ভার্সন যেহেতু আপগ্রেড হয়েছে এখন সেই আগের ডাটা কী করবে বা নতুন ডাটা কীভাবে ম্যানেজ করবে, তখন তো ওইটা কাজ করবে না। একটা কিছু তো দিতে হবে, তখন তার ইউজারকে তো আপনি বলতে পারবেন না আপনি যদি এই আপডেটটা ইনস্টল করতে চান তাহলে অ্যাপ আনইনস্টল করেন। এটা তো মানে ইউজার অ্যাকসেপ্টও করবে না, কারণ এত ঝামেলা কে যাবে, দরকার অ্যাপ ইউজ করবো না, শেষ।
কথা হলো আপনি যে এসকিউএল করে এক্সিকিউট করবেন সেটাই সে এখানে করবে। মানে আপনার কথা হলো যে কোনো একটা এসকিউএল করে দিয়ে এটা হ্যান্ডেল করতে হবে, আগে ডাটা রাখতে চান বা না চান, ড্রপ করার না করা ছাড়াও যদি কাজ করতে পারেন, কথা হলো সব কিছু এসকিউএলের উপরে। নর্মাল এসকিউএলের ক্ষেত্রে যেভাবে কাজ করা যায় ওইভাবেই। ধরেন আমরা একটা স্যালারি টেবিল অ্যাড করলাম, তখন স্যালারি একটা কলাম অ্যাড হবে, তখন আমাদের কি আবার ওখানে যায় ওই ভার্সনটা চেঞ্জ করতে হবে আমার মাস্ট। ভার্সন যদি চেঞ্জ না করি তাহলে আমার সেটা অনআপগ্রেডে যাবেই না কখনো। ভার্সন 1 ধরেন আছে, 2 করতে হবে। নতুন যে কলামটা অ্যাড করছেন কলামের স্ট্রিংটা এখানে লিখবেন, নতুন করে ক্রিয়েট স্টেটমেন্ট লিখবেন। অন ক্রিয়েটে তো চেঞ্জ করতে হবে না, কারণ ওই স্ট্রিংটাই তো কল করতেছেন। আপগ্রেডে এখন আগের টেবিলটা কি রাখবেন নাকি ডাটাগুলা ডিলিট করে দেবেন, ওটা আপনার লিখতে হবে, আর কিছু না। মানে আগের থেকে এখানে ধরেন আমার প্যারামিটার হিসেবে তো আছেই ওল্ড ভার্সন নিউ ভার্সন, তো ডাটাবেস রিকভার করা তো একটা স্কোপ থাকবেই, কারণ নাহলে আমি নিউ ভার্সন বা ওল্ড ভার্সন দিয়ে ডাটাগুলো কী করবো। তো ওগুলো নিয়ে নর্মালি বেসিক লেভেলে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এত কমপ্লিকেটেড ইয়াতে যাওয়া লাগে না। তবু আপনি যদি অন করতে চান এসকিউএলের ডকুমেন্টেশন পড়লে মোটামুটি পাবেন যে কীভাবে রিকভারিগুলো করা যায়, যে আমি পুরো ডাটা ফালাই না দিয়ে যাতে আগে ডাটাগুলোও থাকে নতুন ডাটাও আসে। একটু R&D করলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন আমরা ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে, এখন স্পেসিফিক ডোমেন ওয়াইজ একটা ক্লাস তৈরি করবো। এখন এটা কি গেল? হ্যাঁ, ওটা তো আপনার আলাদা ডোমেন, যেভাবে ক্লাস তৈরি করছেন ওখানে আপনি করবেন। এখন কথা হলে সব কিছু তো কোয়েরির উপরে, আপনি যেভাবে কোয়েরি লিখবেন ওভাবেই তো কাজ করবে, আর কিছু তো না। যেমন আমরা এখানে ক্রিয়েট করার জন্য যে স্টেটমেন্টটা লিখছি এটা তো একটা এসকিউএল কোয়েরি ছাড়া কিছু না, ক্রিয়েট টেবিল যেভাবে করার। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, নর্মাল এসকিউএলের ক্ষেত্রে রিলেশনাল কোয়েরি ইউজ করা হয়, কিন্তু এত বেশি না, কারণ এসকিউএলটি ইউজ করা অল্প স্বল্প ডাটার জন্য, বড় ডাটার জন্য নর্মাল তো এসকিউএল না। বড় ডাটা যদি আসে আপনার অন্য কনসেপ্টে তখন যাইতে হয়। আর আপনি যদি রিলেশন রাখতে চান, আপনি যেভাবে এসকিউএল লিখবেন সেভাবেই সে কাজ করবে, ওটা কোনো সমস্যা নাই। এখন কথা হলো এসকিউএলের স্ট্রাকচার তো রিলেশনাল মডেল, এবং ডাটাগুলো সব রাখে ORM বেস হিসেবে, অবজেক্ট রিলেশনাল মডেল কনসেপ্টে এসকিউএলে ডাটা রাখা হয়। আর আপনার যদি রিলেশন দরকারই হয় আপনার রিলেশন করতে হবে। এটা ঠিক আমি বলতে পারছি না, এটা তো ইয়ার উপরে নির্ভর করে, এসকিউএলের কনসেপ্টের উপরে। অ্যান্ড্রয়েডের সাথে এটা সম্পর্ক নাই। আর এসকিউএলের ক্ষেত্রে যে কীভাবে নন রিলেশনাল কাজ করে ওটা আমি বলতে পারবো না। আমরা যে ক্লাসটা তৈরি করছি সেটা হলো আপনার ওই এমপ্লয়ি রিলেটেড ইনসার্ট আপডেট ডিলিট যে মেথডগুলো রাখার জন্য যে ক্লাসটা লাগবে ওটা। তো এখানে আমার সবার আগে যে জিনিসটা লাগবে, ডাটাবেস হেল্পারের একটা ইনস্ট্যান্স এখানে রাখতেই হবে। আচ্ছা, কন্টেক্সট রাখতে হবে ফিল্ড লেভেলে, কারণ কন্টেক্সট ইউজার থেকে ডাটা আসবে, যাতে ক্লাস লেভেলে এটা ইনিশিয়ালাইজ হয়ে যায়, কারণ কন্টেক্সট আবার বিভিন্ন সময় ইউজ করার দরকার হইতে পারে। হ্যাঁ, ডাটাবেসের বর্তমান অবস্থা, কারণ ধরেন ডাটাবেসের অবস্থা তো বর্তমান চেঞ্জ হতেই পারে, কখনো 5টা, কখনো 3টা, কখনো 4টা। এই যে ডাটাবেসে চেঞ্জ হইতেছে, চেঞ্জের অবস্থা তো এখানে জানাতে হবে। ধরেন এককালে ডাটাবেসের কাছে 5টা ডাটা ছিল, তা আপনি যদি ওই ডাটাটা এখন পাঠিয়ে দেন, কিন্তু বর্তমানে তো এটা নাই, তার অবস্থা চেঞ্জ হয়েছে, আরও বিভিন্ন রিলেভেন্ট ইনফরমেশনও চেঞ্জ হয়েছে। তো এই জন্য সবসময় কারেন্ট যে কন্টেক্সটটা থাকে ওটাই পাঠাতে হয়। আচ্ছা, আমরা কনস্ট্রাক্টরটা তৈরি করি। ইউজার থেকে শুধু কন্টেক্সটটা আসবে, কন্টেক্সটটা আমরা পাস করে দেবো ইয়ার কাছে। কন্টেক্সটটা ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে, এবং এখানেই আমরা ডাটাবেস হেল্পারের অবজেক্টটা তৈরি করে ফেলি। শেষ। কারণ একটা জিনিস খেয়াল করেন, আমার ডাটাবেসের কন্টেক্সটটা তো একসঙ্গে ক্রিয়েট করতেই হবে, এবং অন্য মেথডের ক্ষেত্রে যদি আমি করি, যেমন অ্যাডের ক্ষেত্রে যদি আমি এই ডাটাবেস হেল্পারের রেফারেন্সটা তৈরি করতাম, তাহলে আমার অন্যান্য যে মেথডগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে বারবার করতে হতো, কারণ মেথডের জিনিসটা তো বাইরে বারবার রিপিট করা লাগতেছে অনেক সময়।
তো এই ক্ষেত্রে আমার অবজেক্ট ক্রিয়েট করার সময় আমি করে দিতেছি, তাহলে আর ঝামেলা লাগতেছে না। তো এখন আমরা যে কাজটা করবো পরে, এখন ইন্ডিভিজুয়াল অ্যাড মেথড দেই বা গেট অল মেথড দেই, ওগুলা ক্রিয়েট করব। তো মেথড তো আমার সব পাবলিক হতে হবে মাস্ট। আচ্ছা, এখানে আমরা অ্যাডের ক্ষেত্রে যে মেথডটা দিছি, মেথডের না টাইপ লং দেওয়া হয়েছে, তার কারণ হলো মেথডের এসকিউএলের ক্ষেত্রে ইনসার্টের যে মেথডটা আছে, ওখানে যদি আপনি কোনো ডাটা ইনসার্ট করেন তাহলে একটা লং ভ্যালু রিটার্ন করে। লং ভ্যালুটা হলো আপনার রো নাম্বার, কত নম্বর রোতে ইনসার্ট হয়েছে। ধরেন আগে কোনো যদি ডাটা না থাকে, প্রথমবার আপনি ইনসার্ট করছেন, তাহলে যে ভ্যালুটা রিটার্ন করবে এটা হলো 1। পরে আপনি যদি আবার ইনসার্ট করেন, আগে অলরেডি ডাটা আছে, তারপরটা রিটার্ন করবে 2, যদি সাকসেসফুলি হয়। আর যদি সাকসেসফুল না হয়, সে 0 বা অন্য কোনো একটা ভ্যালু রিটার্ন করতে পারে। কিন্তু সাকসেসফুল হলে সবসময় পরেরটা থেকে আগেরটা থেকে বেশি ভ্যালু আসবে। যেমন ধরেন 1 2 একবার হয়েছে, মাঝখানে ধরেন কোনো কারণে আপনি 2 ডিলিট করে দিচ্ছেন, 2 নাই। এখন যদি আবার ইনসার্ট করতে যান, আইডি কিন্তু 3 আসবে, 2 আর আসবে না। 2 যেটা অ্যাসাইন হওয়ার, এটা একবার হয়ে গেছে, সে আর পরে ওটা অ্যাসাইন করবে না কাউরে। এখানে যদি আমরা মানে কারণ আমরা খালি ডিলিট করছি, আপডেট করছি, সিলেক্ট করছি, আনইনস্টল করি নাই আর, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার তো মাঝখানের কোড প্রাইমারি কিগুলো হারা যাচ্ছে, কারণ হ্যাঁ। ডিলিট করতেছি, সেইটাকে রিসেট করা যায় না। রিসেট কীভাবে করবেন? কারণ প্রাইমারি কি এর এগেনস্টে সে তো ডাটা রাখতেছে, কারণ ডাটা তো ম্যানেজ করার জন্য তার ইউনিক ইনফরমেশনগুলো তো তার লাগবে। আমি সব ডাটা মুছে ফেললাম, কিন্তু আনইনস্টল না করে আবার যখন ইনস্টল করতেছি দেখি যে ও পিছনের লাস্ট ভ্যালু থেকে সে ইনক্রিমেন্ট করবে। হ্যাঁ, ওটা তো তেমন কোনো ফ্যাক্ট না। আপনার তো ডাটা ম্যানেজ করার জন্য আপনি শুধু আইডি ইউজ করতেছেন, ইউজার তো কখনো আইডি দেখতেছেও না। এখন কথা হলো, আইডি রিএনএস করে আপনার তো কোনো লাভ হবে না, বেনিফিট তো নাই। আইডি যে আপনি রিএনএস করবেন, আপনার তো একটা আউটপুট রাখতে হবে যে কেন আমি রিএনএসটা করলাম। শুধু শুধু রিএনএস করলেন, অ্যাপ্লিকেশনেও কোনো বেনিফিট নাই, ইউজার লেভেলেও কোনো বেনিফিট পাইতেছে না, তো করে তো লাভ নাই। কারণ আইডি শুধুমাত্র ডাটাগুলা সেপারেট করার জন্য আমার কাজে লাগতেছে, এছাড়া আইডির কোনো ভ্যালু নাই। আইডি তো কখনো ইউজার দেখবে না, কারণ আপনি যদি ইউজারকে দেখান ইউজারের নাম এটা, আইডি এটা, ধরেন ডেজিগনেশন এটা, আইডির কোনো ভ্যালু তো ইউজারের কাছে নাই, কারণ আইডি কিছু মিন করে না। আইডি আপনি রাখতেছেন আপনার কোড লেভেলে অ্যাপ্লিকেশনের সুবিধার্থে, ইউজারের ওটা দেখার দরকার নাই। এরকম অ্যাপ্লিকেশন লেভেলে পরবর্তীতেও আপনারা অনেক জিনিস ক্লাস লেভেলে থাকবে, কিন্তু ইউজার ওই জিনিসটা দেখবে না, কারণ আমার অপারেশনের জন্য আমি রাখতেছি, কিন্তু ইউজারের দেখার দরকার নেই ওই জিনিস। আচ্ছা, আচ্ছা, এখন প্রথমে সবার আগে যে কাজটা করতে হবে, ডাটাবেজে আপনি যে কোনো অপারেশন করার জন্য ডাটাবেসটা ওপেন করে তারপর কাজ করতে হয়। তো ডাটাবেস ওপেন করার জন্য আমার যে মুড আছে সেটা হলো দুইটা, একটা হলো রাইট মুড, একটা হলো রিড মুড। আপনি কি কাজ করতেছেন এই স্টেজে, ওটা অনুসারে আপনি দুইটা যে কোনো একটা সিলেক্ট করবেন। যদি আপনি রিড মুড সিলেক্ট করেন, তাহলে আপনি শুধু ডাটা রিড করতে পারবেন, এক্ষেত্রে ডাটা কোনো রাইট করার স্কোপ আপনার থাকবে না। কিন্তু রাইট করলে আপনি রিড রাইট দুইটাই করতে পারবেন। তা আমরা যেহেতু এই মেথডে ডাটা ইনসার্ট করবো, আমাদের রাইটটাই লাগবে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা আছে সেটা হলো একটা নতুন টার্ম, কন্টেন্ট ভ্যালুস। তো কন্টেন্ট ভ্যালুস জিনিসটা হলো ডাটা ক্যারিয়ার ছাড়া আর কিছু না। মানে আপনার যে অবজেক্ট আছে, আপনার অবজেক্ট কীরকম দেখতে, অবজেক্টের টাইপটা কি, এসকিউএল তো আর সেই জিনিসটা সে জানে না। তো আপনার ভ্যালুটা সে কীভাবে অ্যাকসেপ্ট করবে? তো এই ক্ষেত্রে কন্টেন্ট ভ্যালুস ক্যারিয়ার হিসেবে কাজ করে। অবজেক্ট থেকে ডাটাগুলো সেপারেট করে, সরাসরি অবজেক্টটা পাস করায় না, এখানে সেপারেট করে কি ভ্যালু পেয়ার আকারে কন্টেন্ট ভ্যালুসের কাছে ডাটাগুলো রাখা হয়, এবং পরবর্তীতে কন্টেন্ট ভ্যালুসটা ডাটাবেসের কাছে পাঠিয়ে দিলে সে ডাটাগুলো ওই কি এর এগেনস্টে সেভ করে রাখে। অনেকটা ওইরকমই কন্টেন্ট ভ্যালুসটা আপনার ইয়া কী বলে, অনেক না, এটা টাইপ না, এটা হ্যাশম্যাপই বলা যায়। কি ভ্যালু এগেনস্টে রাখতেছে সে ডাটা, মানে কিটা এই ক্ষেত্রে আপনার থাকবে কি, কলামের নাম, যেটা কলামের নামটা থাকবে কি হিসেবে, যে আপনি কোন কলামের ভ্যালুগুলো দিতেছেন। সরি, আচ্ছা,
এই যে দেখেন আমার কন্টেন্ট ভ্যালু ডট পুটের ক্ষেত্রে যে স্টেটমেন্টটা আছে সবগুলোর ক্ষেত্রে প্রথম স্টেটমেন্টটা কিন্তু কমন, সেটা হলো কি। আপনি যে কলামে ভ্যালুটা রাখতে চান ওই কলামের নামটা আপনি কী হিসেবে রাখবেন, আর পরেরটা হলো আপনার যেটা ডাটা টাইপে আসতেছে ওটা, এটা স্ট্রিং হতে পারে, বাইট হতে পারে, বা অন্য যে কোনো টাইপ যেটা আছে। তো আমরা কী হিসেবে যেটা রাখবো সেটা হলো কলামের নাম। তো পরের ভ্যালুটা আছে কার কাছে, এমপ্লয়ি অবজেক্টের কাছে। ডেজিগনেশন এখন পর্যন্ত আমার কাছে একটা কন্টেন্ট ভ্যালুস আছে রিলিভেন্ট দুইটা ইনফরমেশন সহ কি ভ্যালু দিয়ে ডাটা রাখা। এখন আমি চাইলে এইটা এখন ডাটাবেসের কাছে দেওয়া যাবে। তো আমাদের যেহেতু মেথড আগে দেওয়া আছে লং ভ্যালু, ওটা রিটার্ন করার জন্য আমরা এখানে একটা লং ভ্যালু রাখবো, ইনসার্ট ডট এই যে ইনসার্টের যে মেথডটা আছে এটার ক্ষেত্রে দেখবেন এখানে তিনটা ভ্যালু সে অ্যাকসেপ্ট করতেছে। একটা হলো টেবিলের নাম, একটা হলো আপনি যদি কোনো টেবিলের কলাম নাল রাখতে চান, নাল কলাম হ্যাক স্কুল যারা ইউজ করছেন তারা এটাতে অভ্যস্ত। নর্মালে যদি আপনি এখানে কোনো কলাম নাল রাখতে না চান আপনি নাল পাঠাবেন, নাল কলাম না রাখতে চাইলে এখানে নাল পাঠাতে হবে, মানে প্যারামিটার একটা তো পাঠাতেই হবে কারণ ইনসার্ট মেথডে যেহেতু অ্যাকসেপ্ট করতেছে। আর পরেরটা হলো যে কন্টেন্ট ভ্যালুসটা আছে আপনার কাছে, কন্টেন্ট ভ্যালুসটা। তো আমাদের ডাটাবেস এর যে টেবিলের নামটা ওটা কোন ক্লাসে আছে, আর ক্লাসে, ওটা কিন্তু ডাটাবেস হেল্পার ক্লাসে ডিজাইন করে। স্ট্যাটিক যেহেতু করে আসি আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। তো এখন যদি আমাদের ডাটার ক্রিয়েট সব কিছু সাকসেসফুল থাকে এবং ইনসারশন যদি ঠিকঠাক মতো হয় তাহলে সে একটা রো নাম্বার যেটা ওটা রিটার্ন করবে, এবং এই ভ্যালুটাই আমরা রিটার্ন স্টেটমেন্টে রিটার্ন করে দেব। একটা ডাটা ইনসার্ট করার জন্য এইটুকুই এনাফ। এখন আপনাদের টেবিলের স্ট্রাকচার অনুযায়ী আপনাদের এখানে শুধু কলামের নামগুলো চেঞ্জ হবে, আর বাকি যে জিনিসগুলো আছে ওগুলো সেম। কথা ডাটা যেহেতু অ্যাড করবেন আপনার রাইট বুটে মাস্ট ওপেন করতেই হবে। আর আরেকটা জিনিস সেটা হলো ডাটাবেজের যে কোনো কাজ শেষ হওয়ার পর ডাটাবেজের ইনস্ট্যান্সটা ক্লোজ করে দেওয়া উচিত। আচ্ছা, এখন তো আমরা ডাটাবেজের স্ট্রাকচারটা শুধু ডিজাইন করছি, এখন অ্যাপ্লিকেশন লেভেলে ডাটা যে ইনপুট নিব ওটার জন্য আমার ডিজাইনটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা যে মেথডে থেকে যে অ্যাক্টিভিটি বা যেখান থেকে আপনি কল করবেন তার কাছেই তো যাবে। কল করলে রিটার্ন করবে, মেথডটা যখন কল করবেন তখনই, নাহলে তো রিটার্ন করবে না। আচ্ছা, যে কোনো স্ট্রিং ডিসপ্লে করার কারেক্ট প্র্যাকটিস কি, যেটা আপনার ক্লাস টেস্টে অনেকে দেখা গেছে কেউ পারে নাই। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ 50% না 70%-এর উপরে এই জিনিসটা ভুল করছে অনেকেই। অনেক সব বেসগুলোতেই দেখা গেছে এই জিনিসটা, মানে স্ট্রিং ডট এক্সএমএল কথা কারো মনেই আসে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আনসার স্কিপ করে চলে গেছে। তো এক্ষেত্রে এটা কোড করার ক্ষেত্রে ধরেন আপনি যদি সরাসরি কখনো লিখে দেন শর্টকাট হলে আমরা স্ট্রিং ডট এক্সএমএল আপনি পাঠিয়ে দিতে পারেন চাইলে। হ্যাঁ, চলে গেছে তো। হ্যাঁ, অল্টারনেটিভ প্রেস করবেন আপনি এখানে, স্ট্রিংটা লেখার পর অল্টারনেটিভ প্রেস করলে সাজেশন আসবে, আপনি ওকে দিবেন চলে যাবে। সব কালার কোড ডাইমেনশনের ভ্যালু যা কিছু আছে ডাইমেনশনে চলে যাবে, সাজেশনটা ওইভাবে যাবে আর কি। আইডি তো সিস্টেম ওইভাবে ডিজাইন করা, ইন্টেলিজেন্ট সব কিছু নিজে নিজেই বুঝে নেয়, আমাদের বলতে হয় না। এই কারণে স্যার যখন এখানে আমরা স্ট্রিং দিই তখন ওয়ার্নিং দেয়, যখন আমরা
হ্যাঁ, কারণ হার্ড কোডের স্ট্রিং তো মানে দিতে মানা করে আর কি। আচ্ছা, নেমের পর কি রাখছি আমরা ওটা? ডেজিগনেশন। আচ্ছা, এখন এডিট টেক্সট থেকে ভ্যালু নেওয়ার জন্য আমার তো একটা বাটন লাগবে। স্কোয়ার লাইট কি ওপেন করে দেখা যায়? না, এসকুলেটে মানে নর্মালি দেখা যায় না আর কি। আপনি যদি ধরেন ইমুলেটরে রান করেন, ইমুলেটরের তো একটা ফোল্ডার তৈরি হয় পিসিতে, ওই ফোল্ডারে গিয়ে দেখবেন অ্যাপ্লিকেশন নামে যে প্যাকেজটা আছে, প্যাকেজের ভিতরে ডাটা নামে একটা ফোল্ডার থাকবে, ওখানে এই যেই ডাটাবেসের নামটা দিয়েছেন ওই নামে .db নামে একটা ফাইল থাকবে আর কি। ওই ফাইলটা নিয়ে যদি আপনি এসকুলেট ব্রাউজারে দেখাই দেন তাহলে আপনি দেখবেন যে কি ফাইল দেখা যেতেছে, কিন্তু মডিফিকেশন করতে পারবেন না, কারণ ওটা তো আলাদা সেপারেট। এসকুলেটের সিকিউরিটি হয়ে রাখা হয়েছে, যেমন আপনি যে কোনো মোবাইলে যে ডাটা ইনস্টল করছেন ওই মোবাইলের এসকুলেটের ফাইল বা ডাটা অন্য মোবাইলে কখনোই যাবে না যদি না আপনি শেয়ার করেন। আপনি যদি স্কোপ দেন বা অ্যাক্সেস দেন তাহলে তার কাছে যাবে, নাহলে সে ওই ডাটা কখনোই রিড করতে পারবে না। এবং মোবাইলের ক্ষেত্রে আপনি তো ডাটা দেখাই যায় না রুট না করলে। আপনি যদি মোবাইল রুট করেন তাহলেই সিস্টেম ফাইলগুলো দেখা যায়, সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করতে পারেন। তো তখনই আপনি এই ফোল্ডারের এসকুলেট ফাইলটা দেখতে পারবেন, নাহলে কখনোই আপনি দেখতে পারবেন না মোবাইলে যেটা ইনস্টল হবে। আমরা সেভ মেথডে ক্লিক করার পরে ইনিশিয়ালাইজ করতে পারি, একই কথা, কিন্তু এই অ্যাক্টিভিটিতে যদি সেভ মেথড ছাড়া আরও অন্য জায়গায় এই এমপ্লয়ি ম্যানেজার ইউজ করতে হয় তাহলে আবার বারবার করবো না তো। এখানে কনটেক্সটটা গেল, দিস গেল কনটেক্সট। হ্যাঁ, কন্টেস্ট আমি পাঠিয়ে দিচ্ছি। এখন এমপ্লয়ি ম্যানেজার কাছে ডাটা ভিজিটের যে মেথডগুলো আছে এখন আমি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, সেভের ক্ষেত্রে আমার টার্গেট কী থাকবে? স্ট্রিং থেকে ডাটাগুলো নিয়ে নেওয়া, স্ট্রিং নেম নেমিটি ডট টেক্সট ডট স্ট্রিং। হ্যাঁ, বুঝি নাই। একবার ইউজ করার পরে আবার যখন সেভ করব সবসময় তো আমার জিরো থেকে বড় থাকে।
সাকসেসফুল হলে বড় থাকবে। যদি কোনো কারণে ধরেন ভিতরে এমন কোনো অপারেশন আপনি লিখে রাখছেন যেটার ক্ষেত্রে এক্সেপশন থ্রো করছে বা ইনসার্ট হয় না ডাটার, তখন তো আর বড় থাকবে না, তখন তো রো নাম্বার আর রিটার্ন করবে না, কারণ যদি ইনসার্টই হয় নাই। এটা বিভিন্ন কারণে এক্সেপশন আসতে পারে, তো তখন এই জিনিসটা রাখা। আর নর্মালি এটা তো চেক করার কোনো দরকার নাই, কারণ ইনসার্ট হইলে আপনি আর স্ক্রিনে চলে যাবেন। এখন কথা হলো এই মেথডটা এক্সিকিউট তখনই, এই ভিতরে যা লিখবেন তখনই এক্সিকিউট হবে যখন আপনার একটা রো নাম্বার রিটার্ন করছে, সেটা যেই ভ্যালু আসুক ওইটা দরকার নাই, ইনসার্ট হয়েছে নাকি হয় নাই আমার শুধু ওইটা দরকার। যদি হয় নর্মাল করা হয় কি সেভ করার পর এমন যেমন ধরেন আপনার যদি এটা এমন কোনো ফর্ম থাকে যেটা সেভ করলে সাথে সাথে অন্য স্ক্রিনে চলে যাবে, যেটা সেভ করছে ওটা ওখানে দেখাইতেছে, তো অন্য স্ক্রিনে আপনি তখনই যাবেন যদি আগেরটা সাকসেসফুল হয়, সাকসেসফুল না হলে তো স্ক্রিনে থাকতে হবে। অ্যাপ্লিকেশনে তাহলে আমরা এখন একটু রান করে দেখি যে সাকসেসফুল হয় নাকি হয় না। Q designation এই যে আমার রো নাম্বার কিন্তু রিটার্ন করছে, এটা প্রথম ডাটা 1 আসছে, কিন্তু টোস্ট মেসেজ হয়, এটা তো আসার পর সাথে চলে যাবে। আচ্ছা বানান বলেন। BO এখন সেম দিলে তো এখন কি লাগবে বলেন, আপনার কি চাকরি করবেন? মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার টিম লিডার দিয়ে বড় কিছু এই যে এখন কিন্তু 2 আসছে, মানে মোটামুটি আমার ইনসারশন সাকসেসফুল হয়েছে, একটার পরে পরেরটার ভ্যালু চলে আসছে এখানে। না আমাদের তো মেথড নাই, মেথড তো লিখতে হবে, মেথড না লিখলে তো ডাটাবেজ আসবে না। না নর্মালি দেখা যায় না, কারণ এসকিউএল সব কিছু কোড বেস, তো সব কোড ফার্স্ট, আর ডাটা যদি আপনার দেখার ইচ্ছাই থাকে তো ইমুলেটরে যদি আপনি রান করেন, ইমুলেটরে আপনাদের যেটা বললাম আর কি, ওই ডিবি ফাইলটা পাইলে এসকিউএল ব্রাউজারে যদি আপলোড করে দেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এই ডিবি ফাইলে কী কী ডাটা আছে কী নাই, কিন্তু মডিফিকেশন করা যাবে না ওই এসকিউএল ব্রাউজার ইউজ করে। স্যার ওটা কি আমরা আমাদের এসকিউএল ডাটাবেজের ডাটাগুলো এসকিউএল ডাটাবেজগুলো আমরা কি এসকিউএল হিসেবে কোথাও মাইএসকিউএল আপলোড করতে হবে? ওটা তো এসকিউএল আর এটা এসকিউএল, দুইটার এক্সটেনশন আলাদা, ডাটা ফরম্যাট আলাদা, ডাটা সাপোর্ট আলাদা, তা আপনার তো মিলবে না, কারণ এসকিউএল তো আর এসকিউএল তো সেম জিনিস না, যদিও কাছাকাছি কিন্তু একই তো না। যেমন আমার এখানে টেক্সট শুধু 3-4টা টাইপ শুধু সাপোর্ট করে, এসকিউএলে তো প্রচুর ডাটা টাইপ আছে। এখন একবারে এক্সাক্ট আছে নাকি ওটা তো আমার জানা নেই, খেয়াল করতে বলতে পারবো না। মানে টেক্সট আছে কোনটা? না আপনাদের বললামই ডাটাবেজের ক্ষেত্রে আপনার চাহিদা অনুসারে যে কোনো একটা চয়েস করা হয়, আপনার যে এসকিউএল দিয়ে অ্যাপ্লিকেশন বানাতে হবে এমন কিছু না। কথা হলো অ্যান্ড্রয়েডে ডাটাবেজ স্টোর করার জন্য 4 ধরনের ওয়ে আছে, এখানে যেটা লেখা আছে আপনার আগে লিখে রাখছিলাম। একটা হলো এসকিউএল, একটা হলো শেয়ার প্রেফারেন্স, একটা হলো ফাইল সিস্টেম, একটা হলো ওয়েব সার্ভিস। এখন আপনার ডিমান্ডটা কি, যে আপনি কতটুকু ডাটা রাখবেন ওটার উপর নির্ভর করে আপনি কোনটার কাছে যাবেন। আপনার ধরেন অল্প কিছু ডাটা, যেরকম আমরা ক্রুড অফ বেসড অপারেশন যেগুলো বানিয়েছি, অল্প কিছু ডাটা রাখার জন্য পার্সোনাল বেসে আপনি ইউজ করতে পারেন এসকিউএল। কিন্তু শেয়ার প্রেফারেন্সের ডাটাগুলো শেয়ার প্রেফারেন্স কখন ইউজ করা হয়, যেগুলো বিভিন্ন অ্যাপে, যেমন লগ ইন সেটিংস, ইউজার লগ ইন অবস্থায় আছে কি না, বা লগ ইন স্ট্যাটাস যেটা বলে, মানে সেশনের ক্ষেত্রে সেশন জিনিসটা শেয়ার প্রেফারেন্সে মেনটেন করা হয়। এছাড়া অ্যাপ্লিকেশনের সেটিং থাকে না অনেকগুলো অ্যাপে, ওই জিনিসগুলা শেয়ার প্রেফারেন্স ইউজ করে সেভ করা হয়। মানে শেয়ার প্রেফারেন্সের সমস্যা হলো কোনো জিনিস ডুপ্লিকেট বা ডাবল ইনস্টেন্স হবে না। যেমন আমার ডাটাবেজে আমি 2টা মানুষের নাম সেভ করতে পারবো, ওখানে শেয়ার প্রেফারেন্সে যদি আপনি নাম সেভ করেন একটা নামই সে সেভ করবে, নতুন বা যদি আরেকটা নাম কি এর এগেইনস্টে ভ্যালু রাখেন, আগেরটা বাদ নতুন যেটা আছে ওটা রাখবে। এই শেয়ার প্রেফারেন্সে ডাটাগুলো রাখা হয় কি ভ্যালু পেয়ার আকারে, একটা এক্সএমএল ফাইলের মধ্যে সে ফাইলগুলো ডাটাগুলো সেভ করে, একটা কি এর এগেইনস্টে একটা ভ্যালু রাখে। হ্যাঁ ফাইল ক্রিয়েট হয়, এক্সএমএল ফাইল।
এক্সএমএল ফাইলে ওটা ক্রিয়েট করে। এটার ক্ষেত্রে ক্রিয়েট হয় ডিবি ফাইল, ওটার ক্ষেত্রে এক্সএমএল ফাইল। আর ফাইল সিস্টেম হলো সরাসরি যদি ফাইলগুলো রাখেন, যেমন মিউজিক ফাইল, টেক্সট ফাইল, ইমেজ ফাইল, ওগুলো যদি কখনো আপনার দরকার হয় তখন ফাইল সিস্টেম মানে ইন্ডিভিজুয়ালি ইউজ করা হয় না, এই দুইটা যে কোনো একটার সাথে ইউজ করা হয়। এসকিউএলটা যদি আপনার যেমন ধরেন আপনার ইমেজ যদি ক্যাপচার করেন, ইমেজটা তো মোবাইলে সেভ করতে হবে, সেক্ষেত্রে ফাইল সিস্টেমে ফাইল হিসেবে ওটা রাখতেছেন, তখন এসকিউএলটা রাখা হয় কি, যদি ইমেজটা রাখেন, ইমেজ রাখলে তো মেমোরি নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ একটা এসকিউএলটার মেমোরি সাপোর্টই করে ধরেন ম্যাক্সিমাম 16 MB মতো। অনেক ক্ষেত্রে হাই রেজলিউশনের ক্যামেরা যদি হয় আপনার মোবাইলে ওটা 3-4 MB হয়ে যাবে, তো আপনি 2-3টা ইমেজ রাখলে দেখবেন আমার মেমোরি শেষ। কিন্তু ট্রিক্স হিসেবে আপনি রাখতে পারেন কি, ইমেজটা যে ফোল্ডারে সেভ হয়েছে ওই ইমেজের ফাইল পাথটা সেভ করে রাখলে ওটা একটা স্ট্রিং আর 1 KB ওটা রাখাবে না। অনেকটা এরকমই, আপনি মিউজিক প্লেয়ারটা চিন্তা করেন, একটা অ্যাপ্লিকেশনের ডাটা কতটুকু। এখন কথা হলো মিউজিক ফাইল যেটা, এটা তো আপনার মোবাইলেই আছে, সে তো আর দিতেছে না, সে শুধু খুঁজে নিতেছে কোন ফোল্ডারে আপনার মিউজিক ফাইলটা আছে, সে শুধু প্লে করতেছে আর কিছু না। আপনি যদি আপনার ফোল্ডার থেকে কোনো মিউজিক ডিলিট করে দেন, মিউজিক প্লেয়ার কি ওই মিউজিকটা কখনো প্লে করতে পারবে? কখনোই পারবে না, কারণ নাই ওটা মোবাইলে। তো এসকিউএলের ক্ষেত্রে ইমেজের কনসেপ্টটাও সেম, ইউজার যদি ইমেজটা মোবাইল থেকে ডিলিটই করে দেয়, নাই ইমেজ। আর ওয়েব সার্ভিস তখনই আপনি যাবেন যখন আপনার ডাটাবেস হিউজ, ই কমার্স অ্যাপ্লিকেশন বানাতেছেন বা কোনো সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, আনলিমিটেড ডাটা যখন আপনার লাগতেছে, তখন ওয়েব সার্ভিসে যাইতে হবে। ওয়েব সার্ভিস তো 2 এন্ডে কাজ করায়, একজন ওয়েব সার্ভিসের এপিআই লিখে দেয়, আপনি শুধু রিসিভ করবেন, সরাসরি সার্ভারের অ্যাক্সেস তো আপনার দিবে না। যে ওয়েব সার্ভারের ডেভেলপার, ধরেন আপনার একটা টিমে আপনার কাজ করতেছেন, সে আপনাকে কিছু ডাটা সার্ভার থেকে নিয়ে এসে এক্সপোজ করতেছে যে এই ডাটাগুলো আপনি দেখতে পারবেন, ওই ডাটাগুলো আপনি দেখতে পারবেন, অথবা আপনার যদি কোনো ডাটা তারে পাঠানোর দরকার হয়, সেগুলো রিসিভ করার মেকানিজম তার এখানে থাকবে, আপনি একটা নির্দিষ্ট ফরম্যাটে পাঠিয়ে দিলে শুধুমাত্র সেই ডাটাগুলো সে সেভ করবে। তার দেওয়া ফরম্যাট ছাড়া অন্য ফরম্যাটে যদি আপনি পাঠান, আপনার ডাটা কখনোই সেভ হবে না। মানে একটা দুই সাইডে একটা মিউচুয়াল হ্যান্ডশেকিংয়ের মতো থাকতে হয়, মানে আন্ডারস্ট্যান্ডিং। কারণ আপনি কী ভ্যালু পাঠাবেন, সে কী ভ্যালু পাঠাবে, দুজনেই জানতে হবে, না জানে চোখ বন্ধ করে কিছু করা যাবে না আর কি। এপিআই বেস জেসন হইতে পারে, এক্সএমএল হইতে পারে, যে কোনো একটা। কথা হলো কী আসতেছে আপনার জানতে হবে, আপনি কী জান তার জানতে হবে, দুজনের মধ্যে মানে নলেজটা দরকার। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক অবশ্যই। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে এসকিউএলের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো করছি? স্যার এসকিউএল ইউজ করে স্যার অ্যাডমিন প্যানেল থেকে ডাটা রিড করা যাবে না? যেমন আমি একটা অ্যাপ্লিকেশন বানাইছি, আমি দেখতে যাচ্ছি যে কতজন ইউজার রেজিস্টার করছে এখানে। হ্যাঁ, মানে স্যার কতজন ইউজার রেজিস্টার করছে আপনার সেভ করে ডাটা আপনি তো দেখতে পারবেন, ওটার জন্য মেথড লিখতে হবে। তো লগইন স্যার আমরা এসকিউএল দিয়ে করতে হবে। লগইনের ক্ষেত্রে এসকিউএল আপনি তখনই যাবেন যখন আপনি মাল্টিপল লগইন সাপোর্ট দিবেন, যে একবার এক ইউজার লগইন করলে তার জন্য পরবর্তী ডাটাগুলো আলাদা আলাদা সেপারেট। মাল্টিপল লগইন যদি না রাখেন, ধরেন যেই লগইন করুক একই ডাটা যদি দেখে, তাহলে আমার এসকিউএল দিয়ে লগইন ম্যানেজ করার তো কোনো মানে হয় না। ওটার জন্য আপনি শেয়ার প্রেফারেন্স দিয়ে করতে পারেন, যেহেতু সিঙ্গেল ইউজার। এখন আপনার অ্যাপ্লিকেশনের প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি সিঙ্গেল ইউজার করবেন না মাল্টিপল ইউজার করবেন, ওটার উপর ডিপেন্ড করতেছে এসকিউএল নাকি শেয়ার প্রেফারেন্স। শেয়ার প্রেফারেন্স আমরা শিখব, শেয়ার প্রেফারেন্স দেখানো হবে তো। আমাদের যে প্রজেক্টটা দেওয়া হয়েছে এটা তো স্যার পারফেক্ট ফুলটা। হ্যাঁ, আমাদের যে ডাটাগুলো তো এসকিউএলে রাখতে হবে। লগইন স্টেট, লগইনটা তো প্রায়োরিটি না। ধরেন আপনার অ্যাপের ক্ষেত্রে লগইন কেন দিতেছি, ডাটা অ্যাপটা সিকিউরিটির জন্য। এখন কথা হলো অ্যাপ সিকিউরিটি দেওয়ার আগে আপনার অ্যাপটা থাকতে হবে। অ্যাপ যদি না থাকে আপনি কাকে সিকিউরিটি দিবেন? প্রজেক্টের আগে আপনাদের শেয়ার প্রেফারেন্স দেখানো হয়ে যাবে, ওটা সমস্যা নেই। অ্যাপসের ডাটাবেসের সাথে ইন্টারঅ্যাকশন, কোনো ডাটাবেস ইন্টারঅ্যাকশন আছে? হ্যাঁ, বুঝি নাই।